যেভাবে নিউগিনির উপজাতিরা আমেরিকানদের জীবন বাঁচিয়েছিল। সালটা 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর বৃত্তি সম্পর্কে আপনি যা জানেন সব ভুলে যান। প্যারিসের ধোঁয়াশাচ্ছন্ন ক্যাফে বা ট্রেঞ্চ কোট পরা চটপটে এজেন্টদের কথা ভুলে যান। কল্পনা করুন প্রশান্ত মহাসাগরের গভীরতম সবচেয়ে ক্ষমাহীন জঙ্গলকে। এমন একটি ভূপ্রকৃতি যেখানে শত্রু কেবল জাপানি সাম্রাজ্যবাদী সেনাবাহিনীই ছিল না, বরং ছিল রোগ, অনাহার এবং লক্ষ লক্ষ একর সবুজ নরকের এক ভয়ঙ্কর গুমনাম পরিবেশ। এটি আমেরিকান সৈনিকদের একটি অভিজাত, কার্যত অচেনা দল এবং তাদের স্থানীয় মিত্রদের এক সত্য কাহিনী, যা প্রমাণ করে যে শ্রেষ্ঠ গোয়েন্দা বিজয়গুলি প্রায়শই বিস্তৃত ইতিহাসের ছদ্মবেশে থাকে। এটি হল ফরেস্ট ডিটেকটিভসের গল্প। এই ভৌতিক গোয়েন্দারা ছায়ার মধ্যে থেকে যে অসাধারণ কাজগুলো করেছিলেন তা শেষ পর্যন্ত অসংখ্য আমেরিকান জীবন রক্ষা করেছিল। আমাদের গল্পটি কোনো বাংকারে শুরু হয় না, বরং শুরু হয় নিউগিনির মারাত্মক ম্যালেরিয়ার বাতাসের মধ্যে। মিত্রবাহিনী একটি নৃশংস দ্বীপ থেকে দ্বীপ দখলের অভিযানে জড়িয়ে পড়েছিল। এমন এক শত্রুর মুখোমুখি হয়েছিল যারা এমন ভূখণ্ডে ঘাঁচি গেড়েছিল যেখানে ঐতিহ্যবাহী যুদ্ধ হাস্যকর ছিল। জঙ্গল কেবল আড়াল ছিল না, এটি ছিল একটি দুর্গ। মার্কিন কমান্ডাররা জানতেন যে প্রচলিত স্কাউটিং ছিল মৃত্যুর পরোয়ানা, কারণ তাদের শ্বেতাঙ্গ সৈনিকরা খুবই জোরে কথা বলত, সহজেই দৃশ্যমান ছিল এবং জঙ্গলের প্রাণঘাতী ভাষা সম্পর্কে তারা ছিল অজ্ঞ। এর সমাধান এসেছিল এক অপ্রত্যাশিত উৎস থেকে। হাতে গোনা কয়েকজন অদ্ভুত স্বপ্নদর্শী অফিসার এবং স্থানীয় নিউগিনির জনগণের সহজাত প্রতিভা, পাপুয়ান এবং মেলানেশিয়ার উপজাতিক। তারা একটি অতি গোপন ইউনিট তৈরি করেছিল, যার সাংকেতিক নাম ছিল হেলক্যাট। উচ্চভূমি এবং উপকূলীয় জলাভূমির গভীর থেকে স্থানীয় স্কাউট, গাইড এবং পোর্টারদের নিয়ে এই দলটি গঠন করা হয়েছিল। তাদের লক্ষ্য ধারণাগতভাবেই ছিল সহজ, কিন্তু বাস্তবে ছিল অসম্ভব: শত্রুর দখলে থাকা জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়া এবং সত্যের সাথে ফিরে আসা। আমেরিকান বাহিনী তাদের স্থানীয় মিত্রদের ফাজিওয়াজি অ্যাঞ্জেলস বলত, আহত সৈনিকদের সাহায্য করার জন্য, তাদের অবিশ্বাস্য সাহস এবং উৎসর্গীকরণের জন্য। কিন্তু হেলক্যাটের লোকেরা কোনো দেবতা ছিল না, তারা ছিল একটি উচ্চ প্রশিক্ষিত নীরব গোয়েন্দা পরিষেবা, এক বাস্তব জীবনের অভ্যুত্থান। হেলক্যাটের সুবিধের কারণ প্রযুক্তি ছিল না, বরং তাদের তুলনাহীন প্রাচীন জ্ঞান। এই লোকেরা কোনো চিহ্ন না রেখে দিনের পর দিন ভ্রমণ করতে পারত। একটি ডাল ভাঙার শব্দ বা একটি পাতার স্থানচ্যুতি দেখে শত্রুর টহল দলকে পড়তে পারত, এবং এমন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আদান প্রদান করত যা জাপানিরা এবং বেশিরভাগ আমেরিকানরাও কেউ কখনো বুঝতে পারত না। এই কমিউনিকেশন নেটওয়ার্কটি প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের প্রাথমিক পর্যায়ে উভয় পক্ষের ব্যবহৃত যে কোনো ইলেকট্রনিক সাইফারকে দ্রুত এবং বেশি সুরক্ষিত ছিল। তাদের প্রাথমিক অপারেশনাল এলাকা ছিল রাবাউলের প্রধান জাপানি ঘাঁটি এবং মারখাম ও রামু উপত্যকার সামরিক লক্ষ্যবস্তুর চারপাশের রুক্ষ ভূখণ্ড। তারা যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করত তা কেবল সৈন্য সংখ্যা ছিল না, এটি ছিল জাপানি যুদ্ধ প্রচেষ্টার আনুবীক্ষণিক বাস্তবতা। তারা ফেলে দেওয়া রেশন থেকে আকৃষ্ট হওয়া পিঁপড়েদের প্রজাতি দেখে লুকানো সাপ্লাই ডিপো চিহ্নিত করত। তারা বনের মেঝেতে তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করে ভূগর্ভস্থ দুর্গগুলোর অবস্থান চিহ্নিত করত। এমনকি তারা উচ্চপদস্থ অফিসাররা ফেলে দেওয়া তামাকের বিশেষ অস্থানীয় ব্র্যান্ডের ছাই দেখে তাদের অনুসরণ করত। গোয়েন্দা তথ্যটি একটি বিপজ্জনক শৃঙ্খলের মাধ্যমে মিত্র কমান্ডে ফিরে আসত, স্কাউট থেকে একটি বিশ্বস্ত স্থানীয় মধ্যস্থতাকারীর কাছে, এবং তারপর নির্দিষ্টভাবে নির্বাচিত অল্প কয়েকজন আমেরিকান অফিসারের কাছে যারা স্থানীয় তক পিসিন বা পিজগিন ইংরেজি বলতে পারত, একটি ভাষা যা বেশিরভাগ জিআইরা একটি অমার্জিত উপভাষা হিসেবে বাতিল করে দিয়েছিল, কিন্তু যা এই জঙ্গল স্পাইরিংয়ের অপারেশনাল ভাষা হিসেবে কাজ করত। টোকিও এক্সপ্রেস রোডে হামলা, প্রতারণার মাস্টার ক্লাস। হেলক্যাট ইউনিটের সবচেয়ে দর্শনীয় কিন্তু কদাচিৎ বথিবদ্ধ সাফল্যের মধ্যে একটি ছিল জাপানিদের হুয়ন উপদ্বীপে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথ নির্মাণ, যাকে তারা টোকিও এক্সপ্রেস রোড বলত। সড়কটি ছিল সাম্রাজ্যবাদী জাপানি প্রকৌশলের একটি প্রমাণ, যা মিত্র নৌপ্রহরী এড়িয়ে হাজার হাজার ফ্রন্টলাইন সৈনিককে ভারী কামান এবং খাদ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছিল। ঘন গাছপালার কারণে মিত্র বিমানগুলো সড়কের শেষ অংশ খুঁজে পাচ্ছিল না। মার্কিন শাস্ত্র ছিল অন্ধভাবে সৈন্য অবতরণ করা এবং এটি খুঁজে বার করার জন্য সপ্তাহ ধরে লড়াই করা, কিন্তু হেলক্যাট স্কাউটদের অন্য পরিকল্পনা ছিল। মাত্র 5 জন স্কাউটকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল, যার নেতৃত্ব দেন গাবু নামের একজন, যার আসল নাম কঠোরভাবে গোপন রাখা হয়েছিল। গাবু এবং তার লোকেরা জাপানি ইঞ্জিনিয়ারদের সকালের ক্যালিস্থেনিক্সের শব্দ ট্র্যাক করে রাস্তাটি খুঁজে পেয়েছিলেন, একটি অপ্রত্যাশিত সামরিক ঐতিহ্য যা একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দুর্বলতা হয়ে উঠেছিল।
আমেরিকান শ্রোতাদের জন্য বিস্ময়কর তথ্য, গাবুর দল বিমান হামলার স্থানাঙ্ক পাঠায়নি। পরিবর্তে তারা 3 দিন ধরে একটি গুরুত্বপূর্ণ অপ্রতিফলিত কাঠের ব্রিজের আশেপাশের জঙ্গলের ল্যান্ডস্কেপকে সূক্ষ্মভাবে পরিবর্তন করতে ব্যয় করে। তারা সরাসরি ব্রিজে সাঁতাবোট ঘটেনি, তারা কৌশলগতভাবে ব্রিজের দুপাশে থাকা 5টি বিশাল কাপক গাছের রশি কেটে দেন, সেগুলোকে কেবল কয়েক গজ ঝোপের ওপর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রেখে দিয়ে। এরপর তারা ব্রিজের সঠিক স্থানাঙ্কের সাথে একটি আপাতদৃষ্টিতে নিরীহ বিবরণ রিপোর্ট করে, বড় গাছগুলো ঘুমোচ্ছে। আমেরিকান কমান্ড তাদের তকপিসিন দোভাষীদের মাধ্যমে সূক্ষ্ম সংকেতটি বুঝতে পারে। একটি ছোট নির্ভুল বোমা হামলা চালানো হয়। বোমাগুলি ব্রিজে আঘাত করেনি, বরং এই ঘুমন্ত গাছগুলো ঠিক পেছনের মাটিতে আঘাত করে। এর ফলে সৃষ্ট জমিকম্প বিস্ফোরণের বাতাসের সাথে মিলিত হয়ে বিশাল এবং অস্থিতিশীল কাপক গাছগুলোকে সরাসরি ব্রিজের উপর ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, যা ব্রিজটিকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। সড়কটি কয়েক মাস ধরে বিচ্ছিন্ন ছিল এবং জাপানি গ্যারিসন আর্টিলারি থেকে বঞ্চিত হয়, যার ফলে ওই অঞ্চলে আমেরিকানদের অনেকটা দ্রুত এবং কম রক্তক্ষয়ী একটি বিজয় অর্জিত হয়। গাবু এবং তার লোকেরা পরের রাতে একটি অদৃশ্য শৈলশিরা থেকে বিশৃঙ্খলা দেখে সেখান থেকে বেরিয়ে আসেন। তাদের প্রাকৃতিক বনের শক্তি ব্যবহার করে ধ্বংসের এই শিল্পময় প্রতিরূপ একটি গোয়েন্দা বিজয় ছিল, যার জন্য আমেরিকাকে কেবল একটি সংখ্যালিত কম ফলনের বোমা হামলা এবং 0 হতাহত দিতে হয়েছিল। যুদ্ধ পরবর্তী বিস্মৃতি এবং একটি গোপন পদক। যে আমেরিকান অফিসাররা হেলক্যাটের সাথে কাজ করেছিলেন তাদের গোপনীয়তার শপথ করানো হয়েছিল। নেটওয়ার্কটির সাফল্য নির্ভর করত 2টি কারণের উপর। জাপানিরা যেন কখনো না জানতে পারে যে তাদের গোপনীয়তা কিভাবে ফাঁস হচ্ছে, এবং আমেরিকান জনগণ যেন বিপদের আসল পরিমাপ কখনো আবিষ্কার না করে, অর্থাৎ স্থানীয় সাহায্য ছাড়া মার্কিন বাহিনীর কার্যতভাবে কাজ করতে প্রায় সম্পূর্ণ অক্ষমতা। মার্কিন মিলিটারির দরকার ছিল অপ্রতিরোধ্য জিআইয়ের কাহিনী। যুদ্ধের পর হেলক্যাট ইউনিটকে নীরবে ভেঙে দেওয়া হয়েছিল। পাপুয়ান এবং মেলেনেশিয়ান মানুষরা যারা দূরবর্তী গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদের জীবন বিপন্ন করেছিলেন, তাদের প্রায়শই একটি হ্যান্ডশেক এবং একটি ছোট স্থানীয়ভাবে তৈরি মেডেল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি, যদি তারা কোনো স্বীকৃতি পেয়েও থাকেন। তাদের নথিগুলো অস্পষ্ট অসামরিক পদবিতে ফাইল করা হয়েছিল। আমেরিকান অফিসাররা দীর্ঘ গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করে এমন এক জনগণের কাছে বাড়ি ফিরেছিলেন যারা কখনো গাবু বা হেলক্যাটের নীরব যুদ্ধের কথা শোনেননি। আমেরিকান শ্রোতাদের জন্য ঐতিহাসিক বাস্তবতার যাচাই করুন, যদিও অনেক ভেটারেন বীর হিসেবে ফিরে এসেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের আখ্যানে স্থানীয় এবং অশ্বেতাঙ্গ মিত্রদের গুরুত্বপূর্ণ, বিপজ্জনক এবং সমান অবদানকে ব্যাপকভাবে মুছে দেওয়া হয়েছিল। হেলক্যাট সম্পর্কের অফিসিয়াল নীরবতা নিশ্চিত করেছিল যে জঙ্গলে গোয়েন্দা যুদ্ধ জেতা লোকটিরা তাদের সুপ্ত গোয়েন্দাবৃত্তির জন্য উদযাপিত হননি। এই তথ্য একটি মর্মস্পর্শী ঐতিহাসিক অবিচার রয়ে গেল। তবুও পাপুয়া নিউগিনিতে আজ একটি ছোট, কার্যত অচেনা মেমোরিয়াল দাঁড়িয়ে আছে, যা অদৃশ্য মিত্রদের উদ্দেশ্যে নিবেদিত। এটি এই সত্যের প্রমাণ যে পৃথিবীর অন্যতম নৃশংস সংঘর্ষে সবচেয়ে কার্যকরী গোয়েন্দারা ইউরোপের উচ্চ বেতনভোগী ডাবল এজেন্ট ছিলেন না, বরং তারা ছিলেন স্থানীয় মানুষ যারা জানতেন যে কিভাবে জঙ্গলের ভাষায় কথা বলতে হয় এবং এর সিক্ত শক্তিকে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হয়। ফরেস্ট ডিটেকটিভস পদক পড়েননি, তারা পৃথিবীর ছদ্মবেশ ধারণ করেছিলেন, এবং তাদের বলা না হওয়া স্টোরিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোয়েন্দা ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।